নমস্কার। ভারতীয় সিনেমার মাহাত্ম্য বা গরিমা নিয়ে যখন কথা হয় তখন একটা নাম বারবার প্রতিটা আলোচনায় এসেই যায়। আমাদের সিনেমা জগতে যা কিছু ভালো আছে, যা কিছু শুভ আছে, তার প্রতীক হিসেবে সত্যজিৎ রায়ের নাম প্রতিবারই উঠে আসে এবং সত্যজিৎ রায় সেরকম দার্শনিক একজন ব্যক্তিত্বই ছিলেন বটে। তার ব্যাপারে হয়তো আমরা বলি না ইংলিশে ম্যান হু নিডস নো ইন্ট্রোডাকশন, সেরকম একজন ব্যক্তিত্ব ছিলেন সত্যজিৎ রায়। আজ তার জন্মদিন, আজকে তার জন্মতিথি। সেই উপলক্ষে আমি একজন খুব বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে আজ বসে আছি আপনাদের সামনে দূরদর্শনের পর্দায়, শ্রী বিপ্লব গোস্বামী। তিনি ইতিমধ্যেই তার যে স্বনামধন্য চলচ্চিত্র রয়েছে লাপতা লেডিস, তার জন্য আইফা পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। তিনি ভারতীয় সিনেমা জগতের একজন বিশিষ্ট কাহিনীকার এবং চলচ্চিত্রকারও বটে। তার বিভিন্ন কাজ আরও আসবে। উনি অ্যাডভাইজার পদে রয়েছেন আমাদের ত্রিপুরার যে ফিল্ম ইনস্টিটিউট রয়েছে সেখানে। তার থেকে অনেকটাই জানবো এবং একজন অত্যন্ত দার্শনিক ব্যক্তি শ্রী সত্যজিৎ রায় সম্পর্কে তার কি অভিজ্ঞতা, তার কি অভিব্যক্তি, তা আজ আমরা জেনে নেব। আমার প্রথম যা জিজ্ঞাসা থাকবে আপনার প্রতি, যেহেতু আপনি এই ফিল্ডে অনেকটা সময় ধরেই রয়েছেন এবং সিনেমা সম্পর্কে আপনার যে স্টাডি রয়েছে তার উপর ভিত্তি করেই এই প্রশ্ন যে সত্যজিৎ রায়কে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সত্যজিৎ রায় পৃথিবীর সিনেমার ইতিহাসে যাকে বলা যায় সর্বসেরা চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম। এবার এটা একটা তথ্যের দিক। ভারতীয় সিনেমাকে যিনি প্রথমবার বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন, ভারতীয় সিনেমার বিশেষত্বকে যিনি নিয়ে এসেছিলেন আন্তর্জাতিক সিনেমার স্তরে, উনি ছিলেন সত্যজিৎ রায়। মূলত আমি যদি আরেকটু ব্যাখ্যা করি তাহলে যেটা দাঁড়ায় যে সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালী, সেই পথের পাঁচালী তৈরি হওয়ার আগে পর্যন্ত ভারতীয় সিনেমা ছিল মূলত সাহিত্য নির্ভর কিংবা সাহিত্যের মতোই বিষয় নির্ভর। আচ্ছা, যেখানে আমরা সাহিত্যে যেরকম দেখতে পাই শব্দ এবং বাক্যের মধ্য দিয়ে কিছু বর্ণনা থাকে, গল্প উঠে আসে, বিষয়বস্তু তুলে ধরা হয়, সেরকমই একটা প্রচলন তখন পর্যন্ত ছিল ভারতীয় সিনেমার বিভিন্ন প্রান্তে যে সিনেমা তৈরি হতো তার মধ্যে মূলত ছিল হচ্ছে একটা গল্পকে কিংবা একটা বিষয়বস্তুকে তুলে ধরা, সেটা হচ্ছে চলমান ছবির মধ্য দিয়ে, যেটাকে আমরা চলচ্চিত্র বলি সেইভাবে দেখতে গেলে। কিন্তু চলচ্চিত্রের একটা নিজস্ব ভাষা আছে, সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি, এবং তার একটা আন্তর্জাতিক স্বীকৃতি আছে। সেই সিনেমাটিক ল্যাঙ্গুয়েজটা কিন্তু প্রথম তৈরি করলেন ভারতীয় সিনেমার সত্যজিৎ রায়, মোটামুটিভাবে এই কথাটা আমরা বলতে পারি। এবং সেখান থেকে পথের পাঁচালী যখন বিশ্ব সিনেমার অঙ্গনে গিয়ে পৌঁছয়, তখন মানুষ বুঝতে পারে যে ভারতীয় সিনেমার একটা উল্লেখযোগ্য একটা পিস তৈরি হয়েছে। এবং তার মধ্য দিয়ে একদম ওনার প্রথম সিনেমার মধ্য দিয়েই কিন্তু সিনেমা শিল্পের আন্তর্জাতিক ইতিহাসে ঢুকে পড়ে ভারতীয় সিনেমা। তো সেই জায়গায় ওনার একটা বিশাল অবদান রয়েছে। ঠিক। এবং আরেকটা বিষয়ও খুব উল্লেখ্য যে সত্যজিৎ রায়ের প্রতিটা ক্যারেক্টার খুব ডিটেইলড হয়। আপনার সাথে এই বিষয়ে আগেও আলোচনা হয়েছে যে যখনই সত্যজিৎ রায় কোনো ক্যারেক্টার তৈরি করেন বা স্ক্রিনে তাকে প্রেজেন্ট করেন, তার যে গভীরতা সেটা ফুটে ওঠে। তার সম্পর্কে আপনার? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। যে কোনো শিল্পের এটা একটা বিশেষ দিক, যে কোনো শিল্পীর কাছে এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে একটা সামগ্রিকতা। যে কোনো শিল্পের মধ্যে এটা আছে, পেইন্টিংসে বলুন, সঙ্গীতে বলুন, সাহিত্যে বলুন, বা শিল্পের অন্য দিকগুলোতেও আছে। আর সিনেমা শিল্প একটা জটিল এবং এমন একটা শিল্প মাধ্যম সিনেমা, যার মধ্যে
বিভিন্ন রকমের শিল্পের উপাদান থাকে। ঠিক। এবার এই যে একটা আমরা যেটাকে বলি পরিমিতি বোধ, সিনেমা শিল্পের মধ্যে যেহেতু অনেকগুলো শিল্প মাধ্যম আছে, সঙ্গীত রয়েছে সিনেমায়, সিনেমার মধ্যে পেইন্টিংস আছে, মিউজিক আছে, নৃত্য আছে, হ্যাঁ, তারপর আমরা সিনেমার যখন সেট তৈরি করি সেটা আর্কিটেক্ট কিংবা মানে বাস্তুবিদ্যার শরণাপন্ন হই, নানা কিছু আছে, আরো অনেক কিছু আছে। এবার যার দক্ষতা বিভিন্ন শিল্প মাধ্যম নিয়ে যতটা বেশি এবং সেটাকে প্রয়োগ করার ক্ষমতা যার যতটা বেশি, আমরা ধরেই নেব সে তত বেশি গুণী সিনেমা শিল্পী হবেন। সত্যজিৎ রায় মানে এক্স্যাক্টলি এই ঘটনাটাই করেছেন, এটাই ছিল ওনার মধ্যে, যেটা আজও শিক্ষণীয়, আরও অনেক প্রজন্ম শিখবে ওনার এই শিল্প ভাবনা এবং ওনার যে চলচ্চিত্র শিল্পের যে স্পেশালিটি, বিশেষত্ব, সেটা হচ্ছে যেটা এখন আলোচনা করলাম, যে সিনেমা শিল্পের মধ্যে অন্যান্য শিল্প রয়েছে বলে অন্যান্য শিল্পের প্রতি ওনার একটা আগ্রহ এবং গবেষণাও আছে, পর্যবেক্ষণ আছে। সেই জন্য যেটা আপনি ডিটেলিংয়ের কথা বললেন, সেই ডিটেলিংটা উনি অসাধারণ করতে পারতেন, কারণ উনি অনেকগুলো শিল্প মাধ্যম সম্পর্কে ওনার জ্ঞান মানে প্রবল জ্ঞান ছিল ওনার। আমরা জানি উনি শান্তিনিকেতনে পেইন্টিংস নিয়ে পড়াশোনা করেছেন, ওনার সাংগীতিক বোধ ছিল অসাধারণ, এবং উনি যে বংশে বা যে পরিবারে উনি জন্মেছেন তার একটা সাহিত্যের একটা বিশেষ ব্যাপার ছিল, শিশু সাহিত্য বিশেষভাবে একটা ধারা রয়েছে, সেখান থেকে পারিবারিক সূত্রে উনি পেয়েছেন সাহিত্যের গুণ। এবং উনি নিজে একজন অসাধারণ লেখক ছিলেন, ক্যালিগ্রাফার ছিলেন, পরবর্তী সময়ে উনি একজন মিউজিক কম্পোজার হন, এবং আমরা জেনেছি পড়াশোনা করে যে উনি সিনেমা যখন পরিচালনা করতেন উনি কাস্টিংও নিজের হাতে করতেন, মেকআপ সম্পর্কে ওনার অসাধারণ ধারণা ছিল, যেহেতু উনি পেইন্টিংসের স্টুডেন্ট ছিলেন। এতগুলো বিষয় যিনি জানতেন, তার সিনেমা ব্যতিক্রমী হবে, অসাধারণ হবে, সেটাই স্বাভাবিক। আর ডিটেল যেটা আপনি বললেন যে সেটা অসাধারণ অবজারভেশন ছিল, পর্যবেক্ষণ ওনার ছিল বলেই পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমাদের দৈনন্দিন জীবনে কি ঘটছে সেটা উঠে আসে। সেই পর্যবেক্ষণ থেকে তুলে আনা অভিজ্ঞতাগুলোকে উনি ডিটেলিং এর মধ্য দিয়ে সাজিয়ে তুলতেন সিনেমায়, যেখানে সে চরিত্রগুলো কি করছে, তার হাবভাব কীরকম, কথা বলার ধরন কীরকম, ম্যানারিজম কিছু আছে কিনা, সেটা একদমই সত্যি, ঠিকই বলেছেন, ওনার ডিটেল অসাধারণ। আরও একটা ব্যাপার আপনি বলেন, এই দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা রয়েছে, শুধু অভিজ্ঞতা নয়, উনি মুহূর্তগুলোকেও তুলে আনতেন, একদম ভার্বেটিম যে মুহূর্তগুলো আমরা দেখি চোখের সামনে, পর্দায় তাই দেখছি, তাই দর্শকের সেই শক ফ্যাক্টরটা হয়তো ফিল হতো না, যে মানে কিছু অস্বাভাবিক দেখে নিচ্ছি, মনে হতো নিজের কাহিনীই দেখছি। একটা বিতর্ক থাকে সত্যজিৎ রায়কে নিয়ে, যে উনি নারী চরিত্রকে মিউজ হিসেবে প্রেজেন্ট করেছিলেন, এবং নারী চরিত্রের প্রতি ওনার যে স্টাডি ছিল সেটা ফুটে ওঠে পর্দায়। আপনি কি সেটার সাথে এগ্রি করেন, নাকি উনি আরো ভাস্ট কিছু রয়েছে তার পেছনে? আমার যেটা মনে হয় যে শুধুমাত্র নারী চরিত্রই নয়, সমস্ত চরিত্র এবং চরিত্রায়নের ক্ষেত্রে ওনার একটা বিশেষত্ব ছিল। যেহেতু প্রথমেই বললাম উনি অসাধারণ গুণী মানুষ, গুণী শিল্পী, এবং ধরা ছোঁয়ার বাইরের একজন চলচ্চিত্র শিল্পী, যাকে সেই জন্যই বলছিলাম কিছুক্ষণ আগে যে অনেক প্রজন্ম ওনাকে অধ্যয়ন করতে হবে, সেই ধরনের উনি সিনেমা শিল্পী ছিলেন, চলচ্চিত্রকার ছিলেন। তো সেই ক্ষেত্রে যে কোনো চরিত্র যখন উনি লিখতেন, আমরা যেটাকে ক্যারেক্টার স্কেচ বলি, সেই সমস্ত চরিত্রের মধ্যে কিন্তু নানা রকম স্তর, গভীরতা, বিশেষ বৈশিষ্ট্য, এগুলো উনি তৈরি করেছেন। এবং এটা আপনি ঠিকই বলেছেন, নারী চরিত্রের ক্ষেত্রে একটা অবদান বিশেষ করে আছে, সেটা হচ্ছে তার আগে পর্যন্ত সত্যজিৎ রায়ের যে যুগ বলতে আমরা যদি ধরি, তার আগে পর্যন্ত ভারতীয় সিনেমায় মূলত যে নারী চরিত্ররা থাকতেন তাদের খুব বেশি ভূমিকা হয়তো থাকতো না সিনেমার ক্ষেত্রে, একটা পার্শ্ব চরিত্র আমরা বলতে পারি। কিন্তু উনি প্রথম সেই নারী চরিত্র যেটা হওয়া উচিত সিনেমা শিল্পের ক্ষেত্রে সেটাই উনি করেছেন, এবং সেটাকে
সুন্দর সাজিয়ে গুছিয়ে করেছেন, খুব বাস্তবসম্মত করেছেন। সেই জন্য আমরা প্রত্যেকটা সিনেমায় দেখতে পাই ওনার, সেই চারুলতাই বলুন বা পথের পাঁচালী বলুন বা অন্যান্য পরবর্তী সময়ে যে মানে গ্রাম ভিত্তিক সিনেমা তো একটা পর্যায় ছিল ওনার, পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, অন্যান্য। পরবর্তী সময় আমরা শহর কেন্দ্রিক ওনার সিনেমাও দেখতে পাই। কিছু সিনেমা যিনি উনি লিখেওছেন, সেটারই পরিচালনা করেছেন। সব কিছুর মধ্যেই খুব গুরুত্বপূর্ণ নারী চরিত্র আমরা দেখতে পাই। এটা মানে অনস্বীকার্য। আপনার পার্সোনাল ফেভারিট ওনার কিছু মুভির ব্যাপারে যদি বলেন? এটা একটা খুব জটিল প্রশ্ন, কারণ আমি খুব গভীরভাবে ওনার অনুগামী। খুব ছোটবেলা থেকেই ওনার সিনেমা দেখে বড় হয়েছি, ওনার সিনেমা ভাবিয়েছে আমাকে। তো সেই ক্ষেত্রে একটা সিনেমার একটা চরিত্র কিংবা একটা দৃশ্য বলা হয়তো একটু মুশকিল। অনেক কিছুই আমাকে আজও ভালো লাগায়। বিশেষ করে আমি যদি বলি পথের পাঁচালী, অপুর যে ট্রিলজি রয়েছে, অপুর ট্রিলজি, পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, সেটা তো আছেই। পাশাপাশি চারুলতা বলুন, জলসাগর বলুন, তো এই অনেক অনেক প্রচুর নায়ক বলুন, এরকম অসংখ্য ডায়ালগ আছে ওনার, অসংখ্য দৃশ্যাবলী, যেটা আমাকে সত্যি আজও ভালো লাগায়। উনি হয়তো এতটাই ভার্সেটাইল ছিলেন যে গ্র্যান্ড স্কেলে কোনো সিনেমা হোক অথবা একদম অল্প পরিসরে হোক, যেমন আগন্তুক মুভিটা খুব অল্প পরিসরে বানানো মুভি, কিন্তু অথচ কতটা ফিনেস রয়েছে সিনেমাটার মধ্যে। একটা প্রশ্ন থেকেই যায়, যেহেতু আপনিও নারী চরিত্র নিয়ে কাজ করেছেন এবং আপনি রুরাল ইন্ডিয়া নিয়েও কাজ করেছেন, একটা খুব কোইন্সিডেন্টলি মিলে গেল দুটো বিষয়। তো আপনার ওনার প্রভাব কি রয়েছে আপনার কাজে ব্যক্তিগত স্তরে? দেখুন, সিনেমার ক্ষেত্রে যেটা হয়, আমিও সিনেমার ছাত্র ছিলাম এবং প্রত্যেকটা সিরিয়াস ফিল্ম মেকার সারা জীবনেই সিনেমার ছাত্র থাকে এবং তাকে থাকতেও হয়, কারণ একটা পরিবর্তনশীল একটা মিডিয়াম এটা। এবার আমি নিজে পড়াশোনা করেছি ভারত সরকারের আইনবি মিনিস্ট্রির অধীনস্থ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে, এবং সেই ইনস্টিটিউটে আমার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা হয়েছে 3 বছরের। সেই সময় এবং তার আগে থেকেও যখন সিনেমা নিয়ে চিন্তাভাবনা করছি বা চর্চা করছি, সেই সময়ে সত্যজিৎ রায়ের সমস্ত সিনেমাই প্রায় দেখে ফেলেছিলাম। তো একটা ভেতরে মানে এত ভালো কাজ, এত অসাধারণ সিনেমা, তার প্রভাব তো থাকবেই। সেই প্রভাবটা ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে, এটা তো স্বীকার করতেই হবে। কিন্তু বাদ বাকি যারা ফিল্ম মেকার রয়েছে বর্তমান, তারাও কি সেরকমভাবে মনে হয় আপনার অধ্যয়ন করেন সিনেমাকে? সত্যজিৎ রায় যেভাবে একটা ভিশনারি ডাইমেনশন তৈরি করে দিয়েছিলেন, আমার যেটা মনে হয় নিখুঁত যে একটা ব্যাপার সত্যজিৎ রায়ের মধ্যে ছিল সত্যজিৎ রায়ের মধ্যে, এবং উনি যেভাবে চর্চা করতেন, গবেষণা করতেন সিনেমা শিল্প নিয়ে, সেই গবেষণার আজকের সময় দাঁড়িয়ে কম চলচ্চিত্র শিল্পী বা চলচ্চিত্রকাররাই করেন আমাদের দেশের, অন্তত বলবো। এতটা নিষ্ঠার সঙ্গে, এতটা গভীর অধ্যয়ন হয়তো খুব কম সংখ্যক মানুষই করেন। একদমই করেন না সেটা আমি বলবো না, আবার সবাই করছেন তাও বলবো না। একটা নির্দিষ্ট গোষ্ঠী, কিছু মানুষজন যারা খুব সিরিয়াসলি এই শিল্পটাকে বোঝার চেষ্টা করেন, বুঝে শুনে কিছু সিনেমা বানান, তাদের মধ্যে সেই প্রভাবটা আছে। আচ্ছা, যেহেতু সত্যজিৎ রায়ের কাজের কোনো পরিব্যাপ্তি নেই, উনি ছোট গল্প থেকে শুরু করে স্বল্প দৈর্ঘ্যের সিনেমা হোক, ডকুমেন্টারি হোক, ফিচার ফিল্ম হোক, সমস্ত কিছুতেই ওনার দক্ষতা ছিল বটে। কিন্তু বাঙালি হিসেবে পথের পাঁচালী নিয়ে আমাদের একটা ফ্যাসিনেশন আলাদা রয়েছে, আলাদা তৈরি হয়েছিল একটা সময়, এখনও সেটা রয়েছে। পথের পাঁচালী আন্তর্জাতিক স্তরে আপনি যা বললেন একটু আগে, আমাদের বাংলা সিনেমাকে বা ভারতীয় সিনেমাকে একটা সম্মানীয় জায়গায় পৌঁছে দিয়েছিল, এটা বলাই যায়, এটা বলাই বাহুল্য। কিন্তু পথের পাঁচালী নিয়ে অনেকের ক্রিটিসিজম রয়েছে যে রুরাল ভারত রয়েছে বা যে গ্রামীণ ভারত রয়েছে, সেটাকে রোম্যান্টিসাইজ করেছেন সত্যজিৎ রায়। যারা ক্রিটিসাইজ করেছেন তারা করেছেন, আর প্রশংসা তো পেয়েছে বটেই। আপনার এই মুভিটা নিয়ে কি অভিব্যক্তি, যেহেতু বাংলার কাহিনী? দেখুন, এটা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। ক্রিটিসাইজ করা বা সমালোচনা করা দু রকমের মানুষের কাজ। কনস্ট্রাকটিভ
ক্রিটিক্স আছেন যারা গঠনমূলক সমালোচনা করেন, ভালো সমালোচনা করেন, জেনে বুঝে সমালোচনা করেন। আরেক দল আছে আমাদের চারপাশে সর্বত্রই, যাদের কাজ হচ্ছে কিছু একটা সমালোচনা করা। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা হয়, না বুঝে ভালো জিনিসের সমালোচনা করে ফেলে অনেকে। এটা হচ্ছে একটা ব্যাধি বা ব্যারাম, যেটাকে বলা হতো একসময়, এক রকমের মানসিক অবস্থা। সেটা তো আমরা কিছু করতে পারবো না, আপনি আমি বা যারা গুণী মানুষজন চারদিকে আমাদের রয়েছেন, সচেতন মানুষজন, তাদের পক্ষেও কিছু করার নেই। সমালোচনা করতেই থাকে লোকজন, কিছু একটা ঘটলে তার না বুঝেই কিছু বলে ফেলে হয়তো না। এরমই ওনাকে নিয়ে কেউ কেউ হয়তো বলেওছেন, বা এক্স্যাক্টলি কি বলেছেন সেটা আমি জানিও না, যদিও বা বলে থাকেন কেউ, আজও যদি কেউ সেরকম কিছু সমালোচনা করে থাকেন। সিনেমা তো কারো বা কেউ একটা ধরে দেবেন, বলে দেবেন, আর ফিল্ম মেকার সিনেমা বানাবেন, ব্যাপারটা ঠিক তা না। তাহলে ওই তার যখন মনে হচ্ছে যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, এই গল্পের উপর ভিত্তি করে একটা সিনেমা বানাবো, এবং উনি যখন কনফিডেন্ট, গুণী মানুষ, গুণী সিনেমা শিল্পী, তাহলে সে তো বানাতেই পারে। সেটা যদি এত মানে কোটি কোটি মানুষের ভালো লেগে থাকে, তাহলে তো সে বানাবেই, বানানোটা উচিত, এবং সেটা মানুষ গ্রহণ করবেই। দু চারজন লোক সমালোচনা করবে, চারদিকে আমাদের এরকম টুকটাক ভালো কাজের সমালোচনা হতে পারে, নির্বোধ সমালোচনা হয় অনেক ক্ষেত্রে। তো সেটা বড় কথা নয়। যেটা বড় কথা সেটা হচ্ছে কি, বুঝতে হবে বিষয়টা যে এই পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মূল কাহিনী যিনি লিখেছেন, তারপর সত্যজিৎ রায় নিজের মতো করে। এখানে আমি যদিও একটু মানে সামান্য অপ্রাসঙ্গিক হয়তো শুনতে হতে পারে, তবু আমি একটা জিনিস বলবো, যে সত্যজিৎ রায়ের একটা বিশেষ ক্ষমতা ছিল চলচ্চিত্রকার হিসেবে। ওনাকে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এবং প্রাঙ্গণে ওনাকে মানে মানে অতের থিওরি বলে একটা বিষয় আছে আমাদের। সেটা হচ্ছে কি, দেখবেন আপনি যে সত্যজিৎ রায়ের আগের যে সিনেমা হতো আমাদের দেশে, সেটা হয়তো তখন বলা হতো যে এই ধর্মগ্রন্থের এই প্রচ্ছদের উপর ভিত্তি করে একটা সিনেমা হয়েছে, কিংবা ওনার একটা লেখার উপর সিনেমা হয়েছে। সত্যজিৎ রায়ের সিনেমা বলা হয়, এটাই হচ্ছে বিশেষত্ব। কারণ তার একটা থিওরি আছে, যে অতের থিওরি বলে এটাকে, ফ্রান্স থেকে এসছে জিনিসটা, যে কোনো সিনেমা কোনো বিশেষ ক্ষমতাসম্পন্ন চলচ্চিত্রকার যদি বানায়, তার একটা বিশেষ ধরন আছে, সেই ধরনের, সেই স্পেশালিটি, সেই বৈশিষ্ট্যের জন্য তার সিনেমা বলা হয়। হয়তো এরমও হতে পারে সেই গল্পটা বা বিষয়বস্তু উনি অন্য কোনো জায়গা থেকে নিয়েছেন, কিন্তু চলচ্চিত্রের একটা সামগ্রিক ভাষা উনি তৈরি করেছেন। হ্যাঁ, একটা ওভারঅল প্যাটার্ন উনি তৈরি করেছেন, এটা ওনার নিজস্ব। সেই জন্য বলা হয়, এবং আপনি আজকেও দেখবেন সত্যজিৎ রায়ের কোনো একটা সিনেমার একটা সামান্য অংশ যদি কোথাও দেখতে পান, আপনি বুঝে যাবেন এটা তো ওনার সিনেমা। এই যে একটা বিশেষ গুণ, সেটার অধিকারী ছিলেন উনি। এটা কিন্তু উনি তৈরি করেছেন, সবাই এটা করতে পারেন না। এই জন্যই ওনাকে আরও বিশেষভাবে দেখা হয় বিশ্ব চলচ্চিত্রে। ঠিক। আর আপনি একটু আগেও যা বললেন যে মিউজিক থেকে শুরু করে চিত্রনাট্য এবং অভিনেতা চয়ন করা, কাহিনী তৈরি করা, সমস্ত কিছু একসাথে ব্যালেন্স করা, ভারসাম্য বজায় রাখা, এটা কি আদৌ মানে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে মনে হয় সম্ভব নয়? মানে উনি কি জাদু করেছিলেন, কি মনে হয়? নিষ্ঠা, অধ্যয়ন, মানে খুব অনেস্টলি একটা কাজ করতে মানে পারেন যারা, তারা এরকম মানে অসাধারণ সৃষ্টি করতে পারেন। সেই ধৈর্য, সেই ইনভলভমেন্ট, সেই নিষ্ঠা, সেটা তো সবার মধ্যে থাকে না। সেটা একটা বিশেষ ব্যাপার, অনুশীলনের বিষয়, অনুশীলনের ব্যাপার। আকিরা কুরোসাওয়ার মতো বিশিষ্ট আন্তর্জাতিক ফিল্ম মেকাররা ওনার অনুগামী ছিলেন, ওনাকে অ্যাপ্রিসিয়েট করতেন। সত্যজিৎ রায়ের কি এই ফ্যাক্টরটাই তার জন্য রেসপন্সিবল? পৃথিবীর বিভিন্ন দেশের অসাধারণ সব চলচ্চিত্রকারেরা যেরকম ওনার অনুগামী ছিলেন, দর্শকরা তো বটেই, তার মধ্যে অনেকেই রয়েছেন, এবং জাপানিজ ফিল্ম মেকার
আকিরা কুরোসাওয়া একজন যিনি মানে মন খুলে ওনার প্রশংসা করতেন। ওনার একটা কথা মনে পড়ে, উনি একবার বলেছিলেন যে সত্যজিৎ রায়ের সিনেমা যদি কেউ না দেখে থাকে তাহলে এই পৃথিবীতে জন্মে সূর্য চাঁদ না দেখার মতো ঘটনা সেটা। মানে এতটাই উনি মুগ্ধ ছিলেন ওনার সিনেমা নিয়ে, এবং মুগ্ধ হওয়ার কারণ ছিল বটে। ঠিক, একদম ঠিক। আর সত্যজিৎ রায়ের ব্যাপারে যেটা উল্লেখ্য বিষয়, অত্যন্ত উল্লেখ্য বিষয়, যে উনি সত্যজিৎ রায় ভারতরত্ন, সত্যজিৎ রায় একাডেমি পুরস্কার প্রাপ্ত, তা সত্ত্বেও উনি ফিল্ম মেকার হিসেবে যদি ব্যাখ্যা করতে হয় কিছু শব্দে, তাহলে বলা যায় উনি একজন অত্যন্ত সাহিত্য নির্ভর এবং সাহিত্যের প্রতি সংবেদনশীল একজন ফিল্ম মেকার। সাহিত্যের সাথে সত্যজিৎ রায়ের যে ওতপ্রোত সম্পর্ক, তার সম্পর্কে আপনি একটু যদি আমাদের। আসলে সত্যজিৎ রায় নিজেকে সিনেমা শিল্পে মানে বিশ্ব সিনেমায় নিজেকে আলাদা করে ফেলেছিলেন। আচ্ছা, বিশেষ রকম আলাদা করে ফেলেছিলেন। এতটাই গুণী মানুষ ছিলেন উনি, যার পরিবারে সাহিত্যের প্রভাব আছে, মানে গুণী সাহিত্যিকরা ছিলেন। উনি পড়াশোনা করেছেন শান্তিনিকেতনে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য পেয়েছেন, এবং সেই সময়ের একটা প্রভাব বলবো আমি, চারদিকেই বাংলা সাহিত্যের মধ্যে উনি বেড়ে উঠেছেন। তা সত্ত্বেও এটা খুব লক্ষণীয় বিষয়, তা সত্ত্বেও ওনার সিনেমা কিন্তু মূলত সাহিত্য নির্ভর নয়। আচ্ছা, এই একটা ব্যাপার যেটা হচ্ছে কি, প্রথম দিককার ওনার সিনেমাগুলো, ধরুন অপুর ট্রিলজি যদি বলি, মানে পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরবর্তী সময় আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় উনি সিনেমা বানিয়েছেন, কি সুনীল গঙ্গোপাধ্যায়ের সিনেমা লেখায় উনি সিনেমা বানিয়েছেন। কিন্তু একটা বিশেষ ব্যাপার লক্ষণীয়, যে সাহিত্য থেকে বিষয়বস্তুটা উনি নিচ্ছেন, কিন্তু নিয়ে উনি সিনেমার ভাষায় তৈরি করে ফেলছেন সেটাকে। সাহিত্য নির্ভরতাকে উনি কাটিয়ে তুলে সিনেমাটাকে একটা নিজস্বতার আবরণে নিয়ে, হ্যাঁ, যাকে আমরা তখন সিনেমা হিসেবে দেখতে পাচ্ছি। পথের পাঁচালী বলে সত্যজিৎ রায়ের সিনেমা। উপেক্ষা করা যায় না যে এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে উনি নিয়েছেন, কিন্তু ওনার একটা বিশেষ ক্ষমতা, সারা পৃথিবীরই যারা বিখ্যাত চলচ্চিত্রকার ছিলেন তাদের এটা একটা বিশেষ ক্ষমতা, যে যেখান থেকেই উপাদান নিক না কেন সে তার মতো করে সেটাকে সাজিয়ে পরিবেশন করবেন। সেই সিনেমাটাকে দেখে এমন মুগ্ধতা আসে দর্শকের, সিনেমা প্রেমীর কাছে, যে তখন ওরা বাধ্য হয় বলতে, বুঝতে, ভাবতে যে এটা তার সিনেমা। এই একটা বিশেষ গুণ কিন্তু সত্যজিৎ রায়ের ছিল, ওনার মধ্যে ছিল। ঠিক, কোনো ফিল্ম মেকারই হয়তো, আমরা বলি না কোনো কিছু পলিটিক্যাল নয়, কোনো ফিল্ম মেকারই যে পরিস্থিতিতে সিনেমা বানান, এটা আমার শেষ প্রশ্ন ধরে নিতে পারেন। আমরা একদম শেষ পর্যায়ে এসে পড়েছি অনুষ্ঠানের, তাই মনে হলো এই সময় প্রশ্নটা করা প্রযোজ্য, যে ফ্যাসিজম নিয়ে বার্তা দেওয়া বা কোনো সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি নিয়েছে তার সম্পর্কে সিনেমা করা এবং তার জন্য অ্যাপ্রিসিয়েটেড হওয়া প্রতিপক্ষ থেকে, এরকম বাগধারার বা সিনেম্যাটিক বাগধারার জাদুকর হয়তো আর পৃথিবীতে হয়তো আসেননি। আমি বলবো সত্যজিৎ রায় সেটা খুব ভালো ব্যালেন্স করতেন। সেটা কি মানে আমাদের মোহ সেটা, না সত্যিই তাই হতো? এটা আমার বারবার মনে হয় যে কোনো গুণী মানুষ, কোনো মানে শিল্পী, তার মধ্যে যদি একটা অনেস্টি থাকে, এক ধরনের নিরপেক্ষতা থাকে, এবং গভীর চিন্তাভাবনা থেকে যদি কোনো বিষয়কে তুলে আনেন যে কোনো শিল্প মাধ্যমের মধ্যে দিয়ে, তাতে তার একটা হয়তো পক্ষপাতিত্ব আর থাকে না। ঠিক, সেটা একটা নিরপেক্ষতার জায়গায় পৌঁছে যায়। সেটাকে সেভাবে হয়তো কোনো কিছু বলার জন্য বলছেন না, বা কাউকে আঘাত করার জন্য বলছেন না, সেটা বক্তব্য বলেই বলছেন। বক্তব্য বা ওই যে যেটা বললাম যে অবজারভেশন, পর্যবেক্ষণ থেকে তুলে আনলেন তার নিজস্ব সিনেমাটিক ভাষায়। ঠিক ঠিক, সত্যজিৎ রায় সত্যি আমাদের প্রতিটা, আমি বলবো বাঙালির জীবনে, শুধুমাত্র চলচ্চিত্রকার হিসেবে যারা কাজ করছেন তারা নয়, সমস্ত বাঙালির জীবনে একটা আলোড়ন সৃষ্টি করেছেন সত্যজিৎ রায়, এবং এখনও তিনি প্রাসঙ্গিক। এখনও আমাদের উদ্ভাবন যে রয়েছে তার পেছনে উনি বিরাট কারিগর।
আপনার থেকে আমরা আরও নিশ্চয়ই সেই ধারার কিছু কাজ দেখতে পাবো, বা আপনার ব্যক্তিগত যে ছোঁয়া রয়েছে সেই টাচের কাজ আমরা দেখতে পাবো আজ এরকম একটা শুভ দিনে। সেই কামনা রইল। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। এবং যারা দর্শক বন্ধুরা দেখছেন ঘরে, সত্যজিৎ রায় ওনার লেগেসিকে সেলিব্রেট করুন। আপনাদের যারা সন্তান রয়েছে বা বন্ধুরা রয়েছে তাদের সাথে সত্যজিৎ রায় নিয়ে ডিসকোর্স তৈরি করুন। কারণ আমরা যদি কথা বলতে ভুলে যাই, এরকম বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে বা তাদের কাজ নিয়ে যদি কথা বলতে ভুলে যাই, তাহলে হয়তো আমাদের চিন্তার বিলুপ্তি হবে। তো সেই বার্তা দিয়ে আজ অনুষ্ঠানের শেষ করলাম এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী দিনে দেখা হবে আরও একটি বিষয়ের সাথে। নমস্কার। নমস্কার।